আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্মাকোলজি। একদম নতুন একটা টপিক ফার্মাকোলজি। আমি প্রথমে একটা কথা বলে নিই, এমন যেন না হয় যে আমি বলে গেলাম তোরা শুনে গেলি, এরকম যেন না হয়। এটা যেন বোথ ওয়ে পার্টিসিপেশন থাকে, ঠিক আছে? যেখানে মনে হবে যে না বুঝতে পারলাম না বা আমার শব্দটা ঠিক করে পৌঁছালো না, শুনতে পারলাম না, আমাকে থামিয়ে কিন্তু জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? ফার্মাকোলজি, ফার্মাকোলজি। এই যে ফার্মাকোলজি আমরা পড়ছি, এখানে আমরা দুটো শব্দ পেলাম, কি কি? একটা ফার্মাকো, একটা লজি। এই ফার্মাকো কথাটা কোথেকে এসছে? ফার্মাকো কথাটা এসছে একটা গ্রিক শব্দ থেকে, যেটা হচ্ছে ফার্মাকন। ফার্মাকন একটা গ্রিক শব্দ, ফার্মাকন। এই ফার্মাকন কথার মানে কি? ফার্মাকন কথার মানে হচ্ছে ড্রাগ। ফার্মাকন কথার মানে কি? ড্রাগ। আর লজি কথার মানে কি? লজি কথা হচ্ছে পড়াশোনা করা, স্টাডি। লজি মানে স্টাডি। আমরা যদি ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করি, আমরা কি বলি? ব্যাকটেরিওলজি, মানে ব্যাকটেরিয়ার উপরে আমরা পড়াশোনা করছি। ভাইরাসের উপরে পড়াশোনাকে কি বলা হয়? ভাইরোলজি। ভেরি গুড। সেরকম ফার্মাকনের উপরে পড়াশোনাকে বলা হয় ফার্মাকোলজি। এই অবধি বুঝতে কারোর অসুবিধা আছে? এবার ড্রাগ ক্যান বি বোথ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ পয়জন। মানে ড্রাগটা মেডিসিনও হতে পারে, আবার পয়জনও হতে পারে। এই মেডিসিন আর পয়জনের মধ্যে পার্থক্য কি? মেডিসিন হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্স যার বেশিরভাগটা হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট, যেটা আমাদের জন্য হেল্পফুল এফেক্ট। আর পয়জন মানে তার পুরোটাই হচ্ছে খারাপ এফেক্ট। বোঝাতে পারলাম? এখানে আমি একটা কথা বললাম যে মেডিসিনের বেশিরভাগটাই হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট। আমি কিন্তু বলিনি যে পুরোটাই বেনিফিশিয়াল এফেক্ট। কেন? কারণ মেডিসিন নিলে আমাদের উপকার হয়, কিন্তু উপকারের পাশাপাশি এমনও তো কিছু এফেক্ট হয় যেটা অনেক সময় হতে পারে, যেটা আমরা চাইনি, আনডিজায়ারেবল এফেক্ট। সেই জন্য কি বললাম, মেডিসিনের বেশিরভাগটা হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট, তাই তো? আর পয়জনের পুরোটাই হার্মফুল এফেক্ট। ডিফারেন্সটা বোঝা গেছে? আচ্ছা, এবার মেডিসিন কি কখনো পয়জন হতে পারে? ইয়েস অর নো? পারে। কখন পারে? ভেরি গুড। মানে আমার যতটা রেকমেন্ডেড ডোজ, আমার যতটা পরিমাণ ওষুধটা নেওয়ার কথা, তার থেকে যদি আমি অতিরিক্ত পরিমাণ বেশি নিই, তাহলে সেটা কিন্তু আমার শরীরে বিষের মতো কাজ করবে। বোঝাতে পারলাম? আর কোন ক্ষেত্রে হতে পারে? ভেরি গুড। যদি এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়, তাহলেও কিন্তু সেটা অনেক সময় খারাপ এফেক্ট দেখাতে পারে। বোঝাতে পারলাম? ধর আমাকে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন যে আমায় রাত্রিবেলা একটা করে অ্যাংজিওলাইটিক নিতে হবে, ঠিক আছে? আমার অ্যাংজাইটির প্রবলেম আছে, আমি রাত্রিবেলা একটা করে অ্যাংজিওলাইটিক নিচ্ছি। কিন্তু আমি একটা করে ট্যাবলেট নেওয়ার জায়গায় আমি যদি 50টা ট্যাবলেট একসাথে নিই, আমি যদি 100টা ট্যাবলেট একসাথে নিই, তাহলে কিন্তু সেটা আমার শরীরে তার হার্মফুল এফেক্টই দেখাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে কোনো জিনিসের টক্সিক এফেক্ট নিয়ে যে পড়াশোনা করা, টক্সিক এফেক্ট মানে হার্মফুল এফেক্ট, খারাপ এফেক্ট, সেই পড়াশোনাটাকে বলে টক্সিকোলজি। সেই পড়াশোনাটাকে কি বলা হয়? টক্সিকোলজি। টক্সিকো কথাটা কোথা থেকে এসছে? টক্সিক থেকে, মানে খারাপ। আর লজি মানে পড়াশোনা, তাই তো? তার মানে হার্মফুল এফেক্টের উপরে, টক্সিক এফেক্টের উপরে যে পড়াশোনা, সেটাকে বলে টক্সিকোলজি। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? আচ্ছা, এবার ফার্মাকোলজির মধ্যে আমরা কি কি পড়ি? এটা কোথায় মোছার জিনিসটা? ফার্মাকোলজির মধ্যে, ফার্মাকোলজিটাকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়াশোনা করি। একটা টাইপকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স, একটা টাইপকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স। তাহলে কি কি নিয়ে পড়াশোনা করি আমরা? ফার্মাকোকাইনেটিক্স, আরেকটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স কথাটার মানে কি? ফার্মাকোকাইনেটিক্স মানে হচ্ছে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ। শরীর ওষুধটার উপরে কি প্রভাব ফেললো। এখন আমরা কিচ্ছু বুঝলাম না, শরীর আবার ওষুধের উপরে কি প্রভাব ফেলবে? ওষুধ নিয়ে ওষুধ তো শরীরের উপরে প্রভাব ফেলতে পারে, এটা আমরা জানি। শরীর আবার ওষুধের উপরে কি প্রভাব ফেলবে আসবো, বোঝাবো। আপাতত কি জানলাম? ফার্মাকোকাইনেটিক্স মানে শরীর ওষুধের উপরে কি প্রভাব ফেলে, পরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তার মানে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, what body does to the drug। আর ফার্মাকোডাইনামিক্স ঠিক তার উল্টো, what drug does to the body, মানে ওষুধটা শরীরের উপরে কি প্রভাব ফেলতে পারে। what drug
ডাজ টু দা বডি। এবার বডিটা কার? বডিটা কি আমার বডি, না আমার শরীরে যে জীবাণু প্রবেশ করেছে তার বডি? আজকে সমস্যাটা যদি আমার শরীরের হয়, কোনো জীবাণু প্রবেশ করার জন্য হয়নি, আমার শরীরের সমস্যা, তাহলে ওষুধটা আমার শরীরের উপর প্রভাব ফেলে সেখান থেকে আমাকে কিছুটা রিলিফ দেবে। আর সমস্যাটা যদি আমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করার জন্য হয়, তাহলে ওষুধটা সেই জীবাণুর শরীরে প্রভাব ফেলে আমাকে সেখান থেকে আরাম দেবে। মানে আমি যদি এটাকে একটু সহজ করে বলি, ধর আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমার চোট লেগেছে, আমি ব্যথা পেয়েছি, আমার ইনফ্লামেশন হয়েছে, তাই তো? তার মানে এখানে কোনো জীবাণু ঢোকেনি, কিন্তু সমস্যাটা আমার শরীরে হয়েছে। তাহলে আমি যদি NSAID নিই, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সহজ করে আমরা যেটাকে ব্যথার ওষুধ বলি, তারা কি করবে? তারা আমার প্রদাহটাকে কমাবে, ইনফ্লামেশনটাকে কমাবে। বোঝাতে পারলাম? তাহলে ওষুধটার প্রভাব কোথায়? আমার শরীরের উপরে। বাট ইফ আই এম সাফারিং ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ধর কোনো ব্যাকটেরিয়া আমার শরীরে প্রবেশ করেছে, কি ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমি অত নামে যাচ্ছি না, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা ক্যাটালিস, স্টাফিলোকোকাস অরিস, এত নামে যাচ্ছি না। ধর আমার শরীরে কোনো ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে, তার প্রভাবে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। তাহলে আমি যখন অ্যান্টিবায়োটিক নেবো বা অ্যান্টিব্যাকটেরিয়াল নেবো, সেগুলো কার শরীরে প্রভাব ফেলবে? ব্যাকটেরিয়ার শরীরে প্রভাব ফেলবে। হয় ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে দেবে, সেই সকল অ্যান্টিবায়োটিককে বলে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, আমরা পড়েছি। আর না হলে তারা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দেবে, যেগুলো বলে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। তাহলে সে ব্যাকটেরিয়াকে মেরেই ফেলুক বা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করুক, কার শরীরে প্রভাব ফেলছে? ব্যাকটেরিয়ার শরীরে প্রভাব ফেলছে। বোঝাতে পারলাম? তবে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমি কি পড়বো? হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, মানে ড্রাগটা বডির উপরে কি প্রভাব ফেলছে। কার বডি? আমার বডি, নাকি আমার শরীরে যে জীবাণু ঢুকেছে তার বডি? যদি প্রবলেম আমার শরীরে হয়, তাহলে আমার শরীরের উপরে প্রভাব ফেলবে। ধর আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলাইটাস, তার মানে কি? আমার প্যানক্রিয়াসের যে বিটা সেলস যেগুলো রয়েছে, আইলেটস আর ল্যাঙ্গারেলসের বিটা সেল ঠিক করে ইনসুলিন সিক্রেট করতে পারছে না। তাহলে আমি যদি ওষুধটা নিই, তাহলে হয়তো সেই ওষুধটা আমার ইনসুলিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেবে। তাহলে কার শরীরে প্রভাব ফেললো? আমার শরীরে। কিন্তু আমার যদি আজকে ভাইরাল ইনফেকশন হয়, আমার যদি আজকে ফাঙ্গাল ইনফেকশন হয়, আমার যদি আজকে প্যারাসাইটিক ইনফেকশন হয়, তাহলে সেগুলোকে নষ্ট করার জন্য ওষুধটা কার শরীরে প্রভাব ফেলবে? সেই ভাইরাসের শরীরে, নাহলে সেই ব্যাকটেরিয়ার শরীরে, নাহলে সেই ফাঙ্গাসের শরীরে। বোঝাতে পারছি? আচ্ছা, ধর এটা তো আমরা ফার্মাকোডাইনামিক্স একটা মোটামুটি বুঝলাম। ফার্মাকোকাইনেটিক্সে কি বললাম? হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ। ওষুধ শরীরের উপরে প্রভাব ফেলে, এটা তো বুঝলাম। এখানে আমরা কি বলছি? এখানে কনসেপ্টটা উল্টো, শরীর ওষুধের উপরে কি প্রভাব ফেলছে। এটা আবার কি করে হবে? শরীর কি করে ওষুধের উপরে প্রভাব ফেলবে? একটা গল্প শুনুন। ধর কোনো আত্মীয় আমাদের বাড়িতে এলো, ঠিক আছে? এবার আত্মীয় তো সারা জীবন থেকে যাবে বলে আমাদের বাড়িতে আসে না। যদি সারা জীবনই থাকতো, সে তাহলে আত্মীয় হতো না, আমাদের পরিবারের সদস্য হতো। তার মানে আত্মীয় আসবে, কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাবে, তারপর তিনি চলে যাবেন। ধর আমাদের শরীরটাকে আমাদের বাড়ি চিন্তা কর, ওষুধটাকে আত্মীয় চিন্তা কর। যখন আত্মীয় আমাদের বাড়িতে আসে, আমরা কি করি? আরে বাইরে কেন, ভেতরে আসুন। তাকে বাইরে থেকে আমরা ভেতরে অ্যাবজর্ব করে নিই, তাই তো? এবার ভেতরে আনার পরে আমি কি বলি? প্রথম আমাদের বাড়িতে এসছে, দেখুন চলুন, এটা আমার বাড়ি, দেখুন এটা আমার ব্যালকনি, এটা আমার বাগান, তাই তো? এটা আমার কিচেন, এটা আমার শোয়ার ঘর, এটা আমার টয়লেট। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, মানে তার প্রেজেন্সটাকে আমার সারা ঘরে ডিস্ট্রিবিউট করে দিই। তারপরে আত্মীয়ের সাথে গল্প গুজব হয়, একটা সময় তাদের সঙ্গে কাটানো হয়। এবার তাকে তো আমরা না খাইয়ে পাঠাবো না, তার মানে এতক্ষণ একটা গল্পের ফেজ থেকে এবার তার চলে যাওয়ার ফেজে তাকে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা তাকে কি করি? আতিথেয়তা করি, তাকে ভালো খাবার দিই, ভালো খাওয়ার অফার করি, তাই তো? আত্মীয় সেবা করি। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আত্মীয় কি বলে? আজকে অনেক আনন্দ হলো, অনেক গল্প হলো, তাহলে আজকের মতো উঠি, আবার পরে কখনো আসবো, টাটা বাই বাই, চলে যায়। তার মানে আমরা যখন আত্মীয় আমাদের বাড়িতে প্রবেশ করলো, আমরা তার সাথে কি করলাম? প্রথমে তাকে আমার ঘরে অ্যাবজর্ভ করলাম। বেলটা বাজালে তো ওখানে দাঁড়িয়ে আমরা দরজায় দাঁড়িয়ে কথা বলবো না, আমরা কি বললাম? বাইরে কেন, ভেতরে আসুন, তাই তো? তাকে আমরা আমার ঘরের ভেতরে অ্যাবজর্ভ করে নিলাম। ঠিক সেরকম ওষুধ যখন আমরা নিই, ওষুধ ধর অনেক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। সেটা ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, মুখ দিয়ে খেলাম, ঠিক আছে? সেটা ইন্ট্রাভেনাস রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ভেন দিয়ে নিলাম। ইন্ট্রামাসকুলার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, মাসেলের মধ্যে নিলাম, তাই তো? এই যে টিটেনাস কিসে? ইন্ট্রামাসকুলার, তাই তো? সেটা তোর সাবলিঙ্গুয়াল হতে পারে, জিভের তলা দিয়ে হতে পারে, ঠিক আছে? অনেক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পরে আসবে, ঠিক আছে? যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনেই আমরা যদি নিই,
তাহলে আমি যখন নিলাম ধর মানে সুবিধার জন্য ধরে নিলাম আপাতত আমি ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ওষুধ দিচ্ছি। যে মুহূর্তে আমি ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ওষুধটা নিলাম, ওটা কি হলো, আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ঢুকলো, আমার শরীর কি করবে, ওষুধটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই তো, ওষুধটাকে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে ফার্স্ট আমার কি হলো, ওষুধটা অ্যাবজর্ব হয়ে গেল। ঠিক যেমন আত্মীয় যখন আমার বাড়িতে আসলো, আমরা আত্মীয়কে কি করেছিলাম, আরে বাইরে কেন, ভেতরে আসো, অ্যাবজর্ব করে নিলাম, বোঝাতে পারলাম। তাহলে এখানে আমরা প্রথম কি দেখবো, ফার্স্ট স্টেপ অ্যাবজর্পশন। ফার্স্ট স্টেপ কি, অ্যাবজর্পশন। এবার আত্মীয় যখন আমাদের বাড়িতে আসলো, তাকে আমরা অ্যাবজর্ব করে নিলাম, তাকে কি করলাম, আমার বাড়ির বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এটা আমার ব্যালকনি, ওটা আমার গার্ডেন, এটা আমার কিচেন, এটা আমার ড্রয়িং রুম, এটা আমার শোয়ার ঘর, দেখালাম তো। তার মানে তার প্রেজেন্সটাকে আমি আমার বাড়ির চতুর্দিকে ডিস্ট্রিবিউট করে দিলাম। ওষুধের ক্ষেত্রেও তাই, ওষুধটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ওটা কোথায় পৌঁছাবে, আলটিমেটলি রক্তে পৌঁছাবে। রক্ত আমাদের সারা শরীরের মধ্যে ঘুরে, তাহলে ওষুধটা আমাদের সারা শরীরের মধ্যে ঘুরবে, তাই তো, ঘুরতে ঘুরতে তার যেখানটায় দরকার সেই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছাবে, মানে ওষুধটা আমাদের সারা শরীরে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তাহলে নেক্সট স্টেপ কি, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। এবার ওষুধটা ডিস্ট্রিবিউট তো হয়ে গেল, এবার ওষুধটা তো আমাদের শরীরে থেকে যাওয়ার জন্য ওষুধটা আসেনি, কারণ ওষুধটা যদি আমাদের শরীরে থেকে যায় তাহলে তার টক্সিক এফেক্ট দেখা দেবে। ওষুধটা যদি আমাদের শরীরে অ্যাকুমুলেটেড হয়ে যায়, মানে না বেরোয় শরীর থেকে, তাহলে কি হবে, টক্সিক এফেক্ট দেখা দেবে, তার খারাপ এফেক্ট গুলো দেখা দেবে, সেটা তো আমরা চাই না। আত্মীয় আসলো আমাদের বাড়িতে, গল্প গুজব করলো, খানিকটা সময় কাটালো, চলে গেল, খুব ভালো, কিন্তু আত্মীয় যদি থেকে যায় তাহলে কি হবে, তার খারাপ দিকগুলো দেখা দেবে। তুই টিভি চালিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে, এই এখন টিভিটা চালাস না, এখন ওই সিরিয়ালটা চালা না, ওই শাশুড়ি বউয়ের ঝগড়াটা দেখবো, তোর মাথা গরম হবে কি হবে না, খারাপ দিক। তুই রাত্রি করে বাড়ি ফিরছিস, এই তুই কেন এত রাত্রে বাড়ি ফিরলি, কোনো ভদ্র বাড়ির ছেলে এত রাত্রে বাড়ি ফেরে, আরে আমি কটায় ফিরবো না ফিরবো আমার বাবা মা দেখবে, আপনি কে বলার। তার মানে কি, আমার প্রত্যেকটা সংসারের ব্যাপারে ও নাক গলাতে লাগছে। তার মানে আত্মীয় কিছুটা সময়ের জন্য থাকলে ভালো, কিন্তু সে যদি পার্মানেন্টলি থেকে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খারাপ। ঠিক ওষুধও তাই, ওষুধও যদি পার্মানেন্টলি আমাদের শরীরে অ্যাকুমুলেটেড হয়ে যায়, সে যদি না বেরোয় আমাদের জন্য খারাপ, তাহলে ওষুধটা বেরিয়ে যাওয়া উচিত। তাহলে ওষুধটাকে বেরিয়ে যাওয়ার জন্য তাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করতে হয়, এটাকে বলে বায়ো ট্রান্সফরমেশন, যার সাইন্টিফিক টার্মিনোলজিটা হচ্ছে, মানে সাইন্টিফিক টার্মিনোলজিটাকে বলে মেটাবলিজম। মেটাবলিজম, মেটাবলিজম মানে কি, বায়ো ট্রান্সফরমেশন, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হলো, বায়ো ট্রান্সফরমেশন। এরপরে কি, তার তো বায়ো ট্রান্সফরমেশন হয়ে গেল, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেল, যে ফর্মে তার বেরিয়ে যেতে সুবিধা হবে। এবার কি হবে, ওষুধটা আমাদের শরীর থেকে আলটিমেটলি বেরিয়ে যাবে, ঠিক আছে, এটাকে বলে এলিমিনেশন। বা এক্সক্রিশন, ঠিক আছে। তাহলে আমরা যখন কোনো ওষুধকে নিলাম, তাহলে আমার শরীর ওষুধটার উপরে কি প্রভাব ফেললো, প্রথমে তাকে অ্যাবজর্ব করলো, তারপর তাকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করলো আমার শরীরের মধ্যে, তারপর তার মেটাবলিজম করালো, এবং আলটিমেটলি সেটাকে আমার শরীর থেকে বার করে দিল, তাই তো। তাহলে এটাকে আমরা শর্ট করে কি বলতে পারি, অ্যাবজর্পশনের এ, ডিস্ট্রিবিউশনের বি, মেটাবলিজমের এম, আর এলিমিনেশন বা এক্সক্রিশনের ই। তার মানে এটাকে আমরা বলতে পারি এ বি এম ই। আমি মনে রাখবো কি করে, आदमी, हम बोलते हैं कैसा आदमी है यार, आदमी। ए फॉर एब्जॉर्प्शन, बी फॉर डिस्ट्रीब्यूशन, एम फॉर मेटाबॉलिज्म, ई फॉर एलिमिनेशन। তাহলে বোঝা গেল যে আমার শরীর ওষুধটার উপরে কি প্রভাব দেখায়। আমার শরীর ওষুধটাকে প্রথমে অ্যাবজর্ব করে, তারপরে আমার শরীর কি করে, ওষুধটাকে ডিস্ট্রিবিউট করে দেয় আমার শরীরের মধ্যে, তারপর আমার শরীর ওষুধটার উপরে কি প্রভাব দেখায়, তার মেটাবলিজম করে, অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন করে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, তারপর আমার শরীর কি করে, ওষুধটাকে আমার শরীর থেকে বার করে দেয়। ক্লিয়ার, ক্লিয়ার। এবার এই যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, intramuscular route of administration, intravenous route of administration, rectal route of administration, মানে রেকটাম দিয়ে ঢোকাচ্ছে, তাই তো, অনেক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হয়। এর মধ্যে
সব রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখব যে বেশি কম তার অ্যাবজর্পশন হবে। এখন তো একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটাকে কষ্ট করে অ্যাবজর্ব হয়ে রক্তে আসতে হয় না, সে ডাইরেক্টলি রক্তে পৌঁছে যায়। সেটা কোন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন? ভেরি গুড, ইন্ট্রাভেনাস রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আইভি। আইভির ক্ষেত্রে অ্যাবজর্পশনটা হবে না। কেন? কারণ আমি ওষুধটাকে তো ডাইরেক্টলি রক্তের মধ্যে পুশ করে দিচ্ছি। বোঝাতে পারলাম? কিন্তু বাকি স্টেপগুলো হবে। কিন্তু আইভি ছাড়া আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি সেখানে কিন্তু আমি অ্যাবজর্পশনটা পাবো। হয় কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবজর্পশন বেশি হবে, কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবজর্পশনটা কম হবে, কিন্তু অ্যাবজর্পশনটা তার থাকবে। একমাত্র আইভির ক্ষেত্রে অ্যাবজর্পশনটা থাকে না, ডাইরেক্টলি সেটা রক্তের মধ্যে চলে যায়। বোঝাতে পারলাম? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, যেমন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বললাম, সেরকম রুট অফ এলিমিনেশনও আছে। রুট অফ এলিমিনেশন মানে কোথা দিয়ে ওষুধটা বেরিয়ে যাচ্ছে। সব থেকে বড় রুট অফ এলিমিনেশন হচ্ছে থ্রু রিনাল রুট অফ এলিমিনেশন, মানে পেচ্ছাবের মাধ্যমে ওষুধ বেরোনো। ঠিক আছে? আরেকটা বিলিয়ারি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ফিসেসের মাধ্যমে বেরোচ্ছে, পটির মাধ্যমে ওষুধ বেরোচ্ছে। আরো কিছু ছোট ছোট রুট অফ এলিমিনেশন আছে যেখানে খুব অল্প সামান্য কিছু বলছিস বল। হ্যাঁ, স্যালাইভা দিয়ে বেরোয়, এগুলো দিয়ে সামান্য কিছু বেরোয়। স্যালাইভা দিয়ে বেরোতে পারে, ব্রেস্ট মিল্ক দিয়ে বেরোতে পারে, মানে ল্যাকটেটিং মাদারের মাতৃদুগ্ধ যেটা, সেই দুধের মধ্যে বেরোতে পারে। যার জন্য ল্যাকটেটিং মাদারকে কিন্তু সব ওষুধ দেওয়া যায় না, কারণ বাচ্চাটা সেই স্তন্যপান করছে, তার শরীরে সেই ওষুধ ঢুকবে, তাই তো। ঘাম দিয়ে বেরোতে পারে, আমরা যে হাওয়াটা ছাড়ছি এখান দিয়ে বেরোতে পারে, মানে এক্সহেলেশনের মাধ্যমে বেরোতে পারে। বোঝাতে পারছি? এগুলো হচ্ছে মাইনর রুট অফ মাইনর রুট অফ এলিমিনেশন। চোখের জল দিয়ে বেরোতে পারে, ঘাম দিয়ে বেরোতে পারে। কিন্তু মেজর রুট অফ এলিমিনেশন কোনটা? রিনাল রুট অফ এলিমিনেশন। আরেকটা হচ্ছে তারপরে বিলিয়ারি রুট অফ এলিমিনেশন, মানে যেটা বাইলের সঙ্গে বেরোয়, মানে পটির সঙ্গে বেরোচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্মাকোকাইনেটিক্স এর মোটামুটি একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করব, এটা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ভার্সেস টাইম। ঠিক আছে? হ্যাঁ, মেটাবলিজম মানে বললাম বায়ো ট্রান্সফরমেশন, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ওষুধটা কনভার্ট করা। আমি যে ফর্মে ওষুধটা নিয়েছি সবসময় সেটা সেই ফর্মেই বেরোয় না। ঠিক আছে? তার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়, তবে সেটা বেরোতে সুবিধা হয়। সেটাকে বলা হয় মেটাবলিজম, বায়ো ট্রান্সফরমেশন। বোঝাতে পারলাম? আচ্ছা, যেহেতু উই আর রানিং শর্ট অফ টাইম, আমি খুব ছোট করে আজকে বোঝাচ্ছি, যতটুকখানি তোদের দরকার ততটুকখানি বোঝাচ্ছি, খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। এই অবধি কি বোঝা গেল? মুখস্থ করার ব্যাপার আছে কিছু এর মধ্যে? গল্পের মতো করে মনে থাকবে তো? তার মানে ফার্মাকোকাইনেটিক্স মানে কি? হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, আর ফার্মাকোডাইনামিক্স মানে হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। ক্লিয়ার? এবার আমরা একটা গ্রাফ আঁকছি। এইদিকে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, মানে যত এদিকে উঠবে তত কি হবে? ওষুধটার কনসেন্ট্রেশন বাড়ছে আমাদের রক্তের মধ্যে। কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, আমি এটা ওয়াই অ্যাক্সিসে প্লট করছি, আর এক্স অ্যাক্সিসে কি প্লট করছি? টাইম প্লট করছি। মানে যত এদিকে এগোবে তত কি হবে? সময় বাড়বে। বোঝাতে পারলাম? ধর আমি যে কোনো একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো একটা ওষুধ নিলাম, এক্সেপ্ট আইভি। আইভির ক্ষেত্রে এই কার্ভটা অন্যরকম হবে। আমি ধরে নিলাম একটা ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমি কোনো একটা ওষুধ নিলাম, তাহলে আমি যেই মুহূর্তে ওষুধটা নিয়েছি সেই মুহূর্তে কি সেটা অ্যাবজর্ব হয়ে গেছে? কখনোই হয় না। তার মানে টাইম যখন জিরো, অ্যাবজর্পশনও জিরো, তাই তো। এবার যত সময় এগোতে লাগবে ওষুধটার কনসেন্ট্রেশন রক্তের মধ্যে আস্তে আস্তে বাড়তে লাগবে। বোঝাতে পারছি? যত সময় এগোচ্ছে তত তার কনসেন্ট্রেশন বাড়ছে, বাড়তে 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 একটা সময় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে গেল। এবার কি হবে আমরা দেখবো? কনসেন্ট্রেশনটা তার কমতে লাগছে, যত সময় এগোচ্ছে কনসেন্ট্রেশন কমতে লাগবে। বোঝাতে পারলাম? এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো, এই যে জায়গাটা, এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। এই জায়গাটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, এর উপরে ওষুধটা কনসেন্ট্রেশন যাচ্ছে না, তাই তো। এই জায়গাটাকে বলে সি ম্যাক্স। এই জায়গাটাকে কি বলা হয়? সি ম্যাক্স। সি ম্যাক্স মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন।
সময় বেড়েছে, কনসেন্ট্রেশন বেড়েছে, আরো কনসেন্ট্রেশন বেড়েছে, আরো কনসেন্ট্রেশন বেড়েছে, বাড়তে 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 একটা সময় এখানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে। এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, এটাকে কি বলা হয়? সিম্যাক্স, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। এবার এই সিম্যাক্স পৌঁছাতে তার কতটা সময় লাগলো সেটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। এই সময় অবধি পৌঁছেছে তবেই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছেছে। এটাকে তাহলে আমরা কি বলবো? টিম্যাক্স। টিম্যাক্স মানে ম্যাক্সিমাম টাইম না, কিন্তু টিম্যাক্স মানে হচ্ছে কোন সময়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে ওষুধটা পৌঁছালো রক্তে। বুঝাতে পারলাম? কোন সময় ওষুধটার কনসেন্ট্রেশন রক্তে ম্যাক্সিমাম হলো সেটা হচ্ছে টিম্যাক্স। বুঝাতে পারলাম? সিম্যাক্স মানে ওষুধটার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কতটা হলো রক্তে, আর টিম্যাক্স মানে কোন সময় এই সিম্যাক্সটা রিচ করলো, মানে কোন সময় ওষুধটার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হলো রক্তে, সেটা হচ্ছে টিম্যাক্স। ক্লিয়ার? এবার কি হবে? এবার যত সময় বাড়বে আস্তে আস্তে ওষুধটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে, কমতে 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 যখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশনে চলে আসবে, ধর এটা হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ছিল, এর হাফ অফ দ্য কনসেন্ট্রেশন হচ্ছে এইটা, মানে এরকম যে জায়গাটায় চলে আসলো এই যে কনসেন্ট্রেশনটা, ঠিক আছে, মানে এই হাফ অফ দ্য কনসেন্ট্রেশন পৌঁছাতে তার কতটা সময় লাগলো সেটাকে বলে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম? হাফ লাইফ অফ দ্য ড্রাগ। এটাকে আমরা কিভাবে লিখি? টি হাফ। টি হাফ মানে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। ক্লিয়ার? তার মানে হাফ লাইফ মানে ওঠার সময়, যখন কার্ভটা যখন উপর দিকে হচ্ছে তখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন পৌঁছানোতে কতটা সময় লেগেছে সেটা কিন্তু টি হাফ না। টি হাফ হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছানোর পরে এবার তার কনসেন্ট্রেশন কমতে কমতে কখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন রিচ করলো, সেই সময়টা কত সেটাকে বলা হচ্ছে টি হাফ অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম? হাফ লাইফ অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম না? পারলাম না? শক্ত লাগছে? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, আমি যদি এই কার্ভটা দেখি, কার নিউমেরিক্যাল ভ্যালু বেশি? টিম্যাক্স এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি নাকি টি হাফ এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি? টি হাফ এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি। মানে ধর টিম্যাক্স পৌঁছেছে 4 ঘন্টায়, হয়তো টি হাফ পৌঁছেছে 6 ঘন্টায়, তাহলে টিম্যাক্স এর থেকে টি হাফ এর নিউমেরিক্যাল ভ্যালু বেশি এই কার্ভটা আমরা যদি দেখি। ক্লিয়ার? আচ্ছা, এটাই যদি আবার আইভির ক্ষেত্রে হতো কার্ভটা কেমন হতো? ধর আমি এদিকে কনসেন্ট্রেশন প্লট করছি, যত উপর দিকে উঠবে ওয়াই অ্যাক্সিসে তত কনসেন্ট্রেশন বাড়বে ওষুধটার ড্রাগে, আর যত এক্স অ্যাক্সিসের দিকে এগোবে তত কি বাড়বে? টাইম বাড়বে। এদিকে টাইম, এদিকে কনসেন্ট্রেশন। আইভির ক্ষেত্রে কি হলো? ডাইরেক্টলি ওটা রক্তে পুশ করে দেওয়া হয়েছে ওষুধটাকে, তার মানে যে মুহূর্তে ওটা রক্তে গেল তখনই তার কনসেন্ট্রেশন একদম ম্যাক্সিমাম, তাই তো? এবার যত সময় যাবে তার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে লাগবে। বোঝাতে পারলাম? তাহলে আইভির ক্ষেত্রে কার্ভটা কেমন হবে? এরকম হবে। কিন্তু আইভি ছাড়া আমরা অন্য যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি তার কার্ভটা এরকম হবে, হয়তো তো শেপটা একটু বড় ছোট উঁচু নিচু হবে, কিন্তু মোটামুটি ব্যাপারটা এরকম হবে। ক্লিয়ার? এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবার এই কার্ভে আমরা কয়েকটা জিনিস একটু শিখে নিই। এরকম কোন একটা কনসেন্ট্রেশন আছে, এই কনসেন্ট্রেশনটা রিচ করতেই হবে ওষুধটাকে, মানে এই কনসেন্ট্রেশনটা পৌঁছাতেই হবে ওষুধটা, নাহলে ওষুধটা কাজ দেখাতে পারবে না। তার মানে কি? এই কনসেন্ট্রেশনটা পৌঁছালে তবেই ওষুধটা কাজ করাটা শুরু করবে। এটাকে বলে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। কি বলা হয়? মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এমইসি, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? ধর কোনো ওষুধ এই কনসেন্ট্রেশনটা রিচ করতে পারলো না, আরে শুনে নে, লিখবি পরে লিখবি, তোরা এগুলো পেয়ে যাবি সব। এই কনসেন্ট্রেশনটা রিচ করতে পারলো না, কার্ভটা ধর এরকম হলো, এরকম হলো, তাহলে কি সেটাকে আমরা কোনো ওষুধ বলবো? তাহলে সে তো কাজই দেখাতে পারবে না, কারণ যে কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট রিচ করতে হবে ওষুধটা কাজ দেখাতে গেলে সেটা তো রিচই করেনি। আবার ধর এরকম কোন একটা কনসেন্ট্রেশন রয়েছে, যে কনসেন্ট্রেশনটার উপরে চলে যদি যায় কার্ভটা তাহলে তার টক্সিক এফেক্ট দেখা দেবে, তাহলে সেটাও হওয়া উচিত না। তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম সেফটি লেভেল, এর উপরে গেলে সেটা সেফ থাকছে না, এটাকে বলে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। কি বলা হয়? ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, এমএসসি, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম কি পারলাম না? এটার আরেকটা নামও আছে, মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনও বলে, এটাকে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনও বলে, মিনিমাম টক্সিক
কনসেন্ট্রেশন। কেন এটাকে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন বলছে? কারণ এটাই হচ্ছে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। এর উপরে যত কনসেন্ট্রেশন বাড়বে তত টক্সিসিটি বাড়বে। তার মানে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনে যা, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনও তাই। বুঝাতে পারলাম? এবার আমি তিনটে ওষুধ বলা ভুল, তিনটে সাবস্টেন্সের তিনটে গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। তুই বলবি কোনটাকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করব। একটা সাবস্টেন্স, ধর সাবস্টেন্স এ, তার কার্ভটা এরকম দেখাচ্ছে, এরকম, ঠিক আছে, যেটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন টাচই করেনি। আরেকটা কার্ভ ধর এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, যেটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের উপরে গেছে কিন্তু ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের ভেতরে রয়েছে। এটা ধর বি নামক সাবস্টেন্স। আরেকটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন এই ডট ডট দিয়ে করা, যেটা এমএসসি অর্থাৎ ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন পেরিয়ে চলে গেছে। এবার তুই অ্যাজ আ হেলথ কেয়ার প্রফেশনাল, তুই অ্যাজ আ হেলথ কেয়ার প্র্যাকটিশনার, তুই কোনটাকে প্রেফার করবি? এ কে, বি কে না সি কে? বি কে করবি। কেন এ কে করবি না? ভেরি গুড। কারণ এটা কোনো ওষুধই না। তার কারণ হচ্ছে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন যেটা, সেই অবধি তো সে পৌঁছাতেই পারেনি। তাহলে যে কারণের জন্য আমি এই সাবস্টেন্সটাকে দেবো সেই কাজটাই সে করতে পারবে না। আবার আমি সি কেও কেন ব্যবহার করবো না? ভেরি গুড। কারণ সি আমি যদি ব্যবহার করি সেটা কিন্তু ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন পার করে দিয়েছে তার কনসেন্ট্রেশন, তার মানে এর টক্সিসিটি অনেক বেশি। কিন্তু আমি যদি বি কে দেখি, বি কিন্তু এই এমএসসি আর এমএসসির ভেতরে বিলং করছে, তার মানে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের ভেতরে বিলং করছে। তাহলে এটাই আমার প্রেফার্ড ড্রাগ অফ চয়েস হবে। বোঝাতে পারলাম? আর এই যে জায়গাটা এমএসসি আর এমএসসির ভেতরে, এই যে স্পেসটা, এটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এটাকে কি বলা হয়? থেরাপিউটিক উইন্ডো। এই জায়গাটাকে কি বলা হয়? এই এমএসসি আর এমএসসির মাঝখানের এই জায়গাটাকে থেরাপিউটিক উইন্ডো। কেন এটাকে থেরাপিউটিক উইন্ডো বলে? কারণ অ্যাকচুয়াল থেরাপিউটিক এফেক্ট আমরা কোথায় পাচ্ছি? এই জায়গাটাতেই পাচ্ছি। এর নিচেও আমি কোনো থেরাপিউটিক এফেক্ট পাচ্ছি না, আর এর উপরে চলে গেল টক্সিসিটি বেড়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই কার্ভটাকে আমি আরেকটা আঁকবো, এটা আরেকটা কনসেপ্ট বোঝাবো। এই অবধি কি সবার কাছে পরিষ্কার? I want participation from each one of you. I want feedback from each one of you. এই অবধি পরিষ্কার? ওকে। শক্ত লাগছে কি? আমি একটু ফাস্ট এগোচ্ছি, শক্ত লাগছে? ধর আমি কোনো একটা ওষুধ নিলাম, ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনই নিলাম। যখন টাইম জিরো, অ্যাবজর্পশনও জিরো, জিরো টাইমে কোনো অ্যাবজর্পশন হয়নি। এবার আস্তে আস্তে সময়টা বাড়ছে, ওষুধটা অ্যাবজর্ব হতে লাগছে, হতে 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 একটা সময় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো। এবার কি হবে? তার কনসেন্ট্রেশনটা আবার আস্তে আস্তে কমতে লাগবে, তাই তো? এই কনসেন্ট্রেশনটাকে আমি কি বলেছি? যে কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি পৌঁছাতেই হবে, এটা যদি না পৌঁছায় তাহলে ওষুধটা কাজ করবে না। এর থেকে যত উঠবে কাজ করবে, কিন্তু এর নিচে যদি থাকে কাজ করবে না। তাহলে কাজটা শুরু হচ্ছে এই কনসেন্ট্রেশনটা রিচ করা থেকে। এই কনসেন্ট্রেশনটাকে কি বলা হয় বললাম? মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। আমি আমার শর্টে লিখছি, ঠিক আছে? মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, ঠিক আছে? এরকম কোন একটা কনসেন্ট্রেশন আমি কি বলেছিলাম যার উপরে চলে গেলে টক্সিসিটি বেড়ে যাবে? মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন বা ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন আর মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই গ্রাফটা থেকে আমি কি বুঝতে পারছি? এই গ্রাফটা থেকে আমি কি বুঝতে পারছি কোন সময় অ্যাকচুয়ালি ওষুধটা কাজ করা শুরু করলো? এখানে যখন টাইম ছিল তখন ওষুধটা কাজ করছে, তখন তো কনসেন্ট্রেশন এখানে কাজ করছে, করছে না। এখানে যখন টাইম এসছে কাজ করছে, করছে না। তার মানে যখন এখানে পৌঁছালো তখন কিন্তু কাজটা করাটা শুরু করলো, কারণ এই লেভেলটা রিচ করলো, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের লেভেলটা রিচ করলো। তার মানে এই যে সময়টা, এখান থেকে এইটুকুনি সময়, এই যে সময়টা, এখানটায় ওষুধটা কাজ করা শুরু করলো। বোঝাতে পারলাম? এটাকে বলা হয় অনসেট অফ অ্যাকশন। এটাকে কি বলা হয়? অনসেট অফ অ্যাকশন। আমরা বলি না যে এই ওষুধটা খেলে এর অনসেট অফ অ্যাকশন এতক্ষণ বাদে, তার মানে এতক্ষণ বাদে ওষুধটা কাজ করাটা শুরু করবে। তার মানে কি? ওষুধটা অ্যাবজর্ব হয়েছে, কনসেন্ট্রেশন বাড়ছে 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 বাড়ছে,
ঠিক কোনো একটা সময় গিয়ে যখন কনসেন্ট্রেশনটা ঠিক মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনে পৌঁছলো, তখন ওষুধটা কাজ করা শুরু করলো। বুঝতে পারছি? এই যে সময়টা যেখানে ওষুধটা কাজ করা শুরু করলো, এটাকে বলে অনসেট অফ অ্যাকশন। ক্লিয়ার? এবার যত সময় এগোবে ওষুধটা কাজ করছে কি করছে না? কাজ করছে। করতে 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 একটা সময় ম্যাক্সিমামে পৌঁছে গেল কনসেন্ট্রেশন। এবার আবার কনসেন্ট্রেশন ড্রপ করছে, করতে করতে একটা সময় এমএসির নিচে কনসেন্ট্রেশন নেমে যাবে। তাহলে কাজটা অ্যাকচুয়ালি কত অবধি করলো? এই অবধি সময়টা, এই যে সময়টা, এই অবধি কাজ করলো। এর পরে গিয়ে কিন্তু আর এই সময়টা কিন্তু আর কাজ করেনি। তাহলে কাজটা কত অবধি করলো? এই অবধি করলো। তাহলে কাজটা শুরু হয়েছে কোথায়? এই জায়গা থেকে, তাই তো? আর কাজটা করলো কত অবধি? এই অবধি। ক্লিয়ার? তাহলে এই যে সময়টা, এটাকে বলা হয় ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ। ডিউরেশন অফ অ্যাকশন। বুঝাতে পারলাম? না বুঝতে পারলে আমাকে এখনো বল। আমি একটা ওষুধ খেলাম, ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে কি কাজ শুরু করে দেবে? না, কিছুক্ষণ বাদে করবে। কখন থেকে শুরু করবে? যখন সেটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন রিচ করবে তখন করবে, তাই তো? তাহলে এটা কি হলো? অনসেট অফ অ্যাকশন। এবার কাজ করা শুরু করে দিয়েছে, কনসেন্ট্রেশন বাড়ছে বাড়ছে বাড়ছে, কাজ করছে ওষুধটা। করতে করতে একটা সময় কনসেন্ট্রেশন ম্যাক্সিমামে রিচ করলো, আবার কনসেন্ট্রেশন ফল করছে তার, তাই তো? কাজ করছে। করতে করতে যখন এমইসি নিচে চলে যাবে, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের নিচে চলে যাবে, তখন আর ওষুধটা কাজ করবে না। তার মানে ওষুধটা কত অবধি কাজ করলো? ঠিক এই লেভেলটা অবধি কাজ করলো, এই সময়টা অবধি কাজ করলো। তাহলে এই যখন থেকে কাজ করা শুরু করলো আর যখন থেকে ও আর কাজ করতে পারলো না, এই সময়টাকে বলা হয় ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম? তাহলে এক একটা ড্রাগের এক একটা অনসেট অফ অ্যাকশন হয়, এক একটা ড্রাগের এক একটা ডিউরেশন অফ অ্যাকশন হয়। বোঝাতে পারছি? এবার আমাকে একটা জিনিস বল, যে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন বেশি হবে, ধর কার্ভটা এরকম না হয়, কার্ভটা ধর এরকম হলো, ডিউরেশন অফ অ্যাকশন বেশি, তাই তো? কারণ এটা এখানে গিয়ে ফল করছে, তাই তো? এর ডিউরেশন অফ অ্যাকশন এই অবধি। তাহলে যে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন কম, সেই ড্রাগ কি আমাকে দিনে বেশিবার নিতে হবে, নাকি যে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন বেশি সেই ড্রাগ আমাকে বেশিবার নিতে হবে? ভেরি গুড। যে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা কম, সেটা কি হচ্ছে? আবার শেষ হয়ে গেল ডিউরেশন অফ অ্যাকশন, আবার একটা ড্রাগ নিতে হবে। বুঝতে পারছি? আর যে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন বেশি, সেটা আমি দিনে কম সংখ্যক নিতে হবে। তাহলে এই যে কার্ভের ভেতরে কতটা জায়গা এনক্লোজড রয়েছে, এটাকে বলা হয় এরিয়া আন্ডার কার্ভ। এটাকে কি বলা হয়? AUC, এরিয়া আন্ডার কার্ভ। এই এরিয়া আন্ডার কার্ভটা কেন ইম্পর্টেন্ট দেখ, বুঝি এটা? বুঝতে পারছিস তো? তুই বিফর্ম করেছিলিস যখন, তখন এইভাবে তোকে কেউ বুঝিয়েছিল কনসেপ্টটা? তাহলে আজকের পরে যদি তুই ভুলে যাস, আমার কাছে কিন্তু কানমোলা খাবি তুই, ঠিক আছে? যতটা সহজ করে বোঝানোর ততটা সহজ করে তোদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ধর কোনো একটা ওষুধের কার্ভ আমি দেখছি, এখান থেকে উঠলো, ঠিক আছে? এরকম 12 ঘন্টায় গিয়ে এটা এমএসির নিচে চলে গেল, ঠিক আছে? এটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, তাই তো? এখান থেকে এই সময়টা ধর 12 ঘন্টা, ঠিক আছে? এই ইউসিটা আমরা এরকম করে দেখছি, এরিয়া আন্ডার কার্ভটা স্টাডি করে দেখলাম যে 12 ঘন্টা বাদে তার কনসেন্ট্রেশন এমইসি, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের নিচে চলে গেল। তাহলে ওষুধটা আমার দিনে কবার খেতে হবে বল? দিনে 2 বার খেতে হবে যদি 24 ঘন্টা আমার কভারেজ দিতে হয়। বোঝাতে পারলাম? একটা জিনিস মাথায়, দিস ইজ নট দ্য অনলি প্যারামিটার টু ডিটারমাইন দ্য ডোজ অফ আ ড্রাগ। আরো অনেক প্যারামিটার আছে, আমি ওয়ান অফ দ্য প্যারামিটার নিয়ে আলোচনা করছি। এবার ধর কার্ভটা এমন হলো যে নেওয়ার পরে 24 ঘন্টা বাদে গিয়ে আমি দেখছি এমএসি নিচে গেল, তাহলে আমি দিনে কভার করে নেবো, একবার নেবো। যেখানে 12 ঘন্টা পর পর 12 ঘন্টা বাদে নেমে আসছে, সেটা আমি 2 বার নিলাম। যেটা 24 ঘন্টা বাদে গিয়ে নামছে, একবার নিলাম। ধর আমি দেখছি 6 ঘন্টা বাদে কার্ভটা নেমে আসছে, তাহলে কবার নেবো? কবার নেবো? 4 বার নেবো। ক্লিয়ার? আচ্ছা, যদি দেখি কার্ভটা 8 ঘন্টা বাদে নামছে, তাহলে 3 বার। তাহলে বুঝতে পারছি মোটামুটি কিসের উপরে ডিপেন্ড করে আমরা ডোজটা ডিটারমাইন করি। কেন এরিয়া আন্ডার কার্ভ ইম্পর্টেন্ট? কার্ভটা 8 ঘন্টা বাদে গিয়ে নেমে আসছে, তার মানে তার পরের 8 ঘন্টার জন্য আবার একটা কভারেজ দরকার, আবার একটা ওষুধ নেবো। আবার তার পরের 8 ঘন্টার জন্য আবার দরকার, আবার একটা নেবো, তাহলে 3 বার। তাহলে কোনো ওষুধ আমরা দিনে 1 বার খাই, কোনো ওষুধ আমরা দিনে 2 বার খাই, কোন ওষুধ আমরা দিনে 3 বার খাই, কোন ওষুধ আমরা দিনে 4 বার খাই। এটা কিন্তু এমন না যে ডাক্তারবাবুর ইচ্ছা হয়েছে মতো তাই তিনি ওইভাবে দিলেন, তার পেছনে একটা পড়াশোনা রয়েছে। এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার
এর উপরে ডিপেন্ড করে ডোজ ডিটারমাইন করা হয়। তার মানে এটাই না যে এটাই একমাত্র প্যারামিটার, আরো অনেক প্যারামিটারস আছে, দিস ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার। বোঝাতে পারলাম? আচ্ছা, এরিয়া মানে কি? কতটা জায়গা জুড়ে রয়েছে, আন্ডার কার্ভটার মধ্যে কতটা জায়গা জুড়ে রয়েছে, মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম কার্ভে যে গ্রাফটা আমরা পেয়েছি তার মধ্যে কতটা জায়গা সে এনক্লোজ করে রয়েছে, দ্যাট ইজ এরিয়া আন্ডার কার্ভ। কিচ্ছু মুখস্থ করিস না, ঠিক আছে, কনসেপ্টটা নেই। এবার একটা কনসেপ্টে আসবো, বায়ো অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ। বায়ো অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ, বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি কথার মানে কি? দেখ, আমি ধর আজকে তোকে বললাম যে তুই বাবা একটু মৈনাক ফার্মেসি থেকে যাবো, মৈনাক ফার্মেসি থেকে দেখে আয় অ্যাজিথ্রল কপাতা অ্যাভেলেবল আছে। তুই মৈনাক ফার্মেসিতে গেলি, গিয়ে দেখলি যে অ্যাজিথ্রল 50 স্ট্রিপ অ্যাভেলেবল আছে। তুই আমার এসে বলি স্যার অ্যাজিথ্রল ওখানে 50 স্ট্রিপস অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আমি বাবা আরেকবার কষ্ট করে মৈনাক ফার্মেসিতে যা, একটু দেখে তো ক্যালপল কপাতা অ্যাভেলেবল আছে। তুই আবার মৈনাক ফার্মেসি থেকে ঘুরে এসে আমাকে ইনফর্ম করলি যে ক্যালপল ওখানে 100 স্ট্রিপ অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তার মানে কেমিস্ট অ্যাভেলেবিলিটি কোনটা বেশি, অ্যাজিথ্রল না ক্যালপল? ক্যালপল, তাই তো। কেমিস্ট অ্যাভেলেবিলিটি মানে কেমিস্টে কতটা অ্যাভেলেবল আছে ওষুধটা। বায়ো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আমাদের শরীরে ওষুধটা কতটা অ্যাভেলেবল আছে। শরীর মানে কোথায়? রক্তে। রক্তে কতটা ওষুধটা অ্যাভেলেবল আছে। ধর আমি কোনো একটা ওষুধ নিলাম, সেটা অ্যাবজর্ব হয়ে আমার রক্তে পৌঁছালো, তাই তো। এবার যখন অ্যাবজর্ব হবে তখন পুরোটাই তো সে আমার রক্তে আসবে না, কিছুটা আসবে, কিছুটা আসবে না, বেরিয়ে যাবে। তাহলে কতটা আমার রক্তের মধ্যে অ্যাবজর্ব হয়ে আসলো, আমার রক্তে এক্স্যাক্টলি কতটা পৌঁছালো, সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার এমন কি কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে যেখান দিয়ে ওষুধ নিলে বায়ো অ্যাভেলেবিলিটি 100% হতে পারে? ইন্ট্রাভেনাস, ভেরি গুড। আমি যদি আইভি নিই, আইভিতে আমি সবসময় 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাবো। কেন? তার কারণ হচ্ছে ওকে কষ্ট করে অ্যাবজর্ব হয়ে রক্তে আসতে হচ্ছে না, ওটাকে আমি ডাইরেক্টলি রক্তে পাঠিয়ে দিচ্ছি, মানে যতটা আমি দিচ্ছি ততটাই রক্তে যাচ্ছে। তাহলে আইভির ক্ষেত্রে 100% বায়ো অ্যাভেলেবিলিটি। কিন্তু আইভি ছাড়া আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি, সেখানে কিন্তু আমি 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাবো না। সে অ্যাবজর্ব হয়ে তাকে রক্তে আসতে হবে, তাই কিছুটা অ্যাবজর্ব হয়ে রক্তে আসবে, কিছুটা বেরিয়ে যাবে। এবার যে যত বেশি রক্তে আসবে তত তার বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, যে যত কম রক্তে আসবে তত তার বায়ো অ্যাভেলেবিলিটি কম। এবার বায়ো অ্যাভেলেবিলিটিটা ইম্পর্টেন্ট কেন সেটা একটু আলোচনা করি। ধর I am suffering from respiratory tract infection এবং এটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, ঠিক আছে। এবার যথারীতি আমাকে কি দেওয়া হবে? ইন্ট্রাভেনাস দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। ধরো আমাকে ডাক্তারবাবু এই নামক কোনো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন আইভি, ইন্ট্রাভেনাস, এর বায়ো অ্যাভেলেবিলিটি কত? 100%। এবার আমি সুস্থ হয়ে গেছি, আমাকে এবার ডিসচার্জ করা হবে। এবার যখন ডিসচার্জ করা হবে আমাকে তো একটা তো সাপোর্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবার নিশ্চয়ই আমি বাড়িতে আইভি নেব না, আমাকে কিসে সুইচ ওভার করা হলো? ওরালে, ওরাল। এবার ধর কোনো একটা ওষুধ রয়েছে বি, যার ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, মুখে খাওয়ার পরে তার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ধর 90%। আবার একই রোগে কাজ করে আরেকটা কোনো অ্যান্টিবায়োটিক রয়েছে যার বায়োঅ্যাভেলেবিলিটি ধর 70%। এবার তুই বল অ্যাজ আ ডক্টর, তুই যখন স্টেপ ডাউন করবি আইভি থেকে ওরালে, যখন তুই স্টেপ ডাউন করছিস, এটা ওরাল, তোর কাছে প্রেফার্ড ড্রাগ অফ চয়েস কোনটা হবে? 100% বায়োঅ্যাভেলেবিলিটি থেকে তুই 90% এ নামবি, নাকি তুই 70% এ নামবি? 90% এ নামবি। বোঝাতে পারছি বায়োঅ্যাভেলেবিলিটি কেন দরকার? তাহলে ধর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আজকে আমার কাছে এসে তার একটা ব্র্যান্ড প্রমোট করছে, ব্র্যান্ড বি। আরেকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার কাছে আগে থেকে এসে ব্র্যান্ড প্রমোট করে, ব্র্যান্ড সি। আমি ধর ভেরি গুড প্রেসক্রাইবার ব্র্যান্ড সি, আমি ব্র্যান্ড বি সম্বন্ধে জানি না, তাহলে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে কোন ইনফরমেশনটা দিলে আমি ব্র্যান্ড সি থেকে ব্র্যান্ড বি তে কনভার্ট হয়ে যেতে পারি? ভায়াবিলিটি। স্যার আপনি যে ব্র্যান্ডটা ইউজ করছেন খুব ভালো ব্র্যান্ড, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে স্যার এর এফিকাসি খুব ভালো, কখনো তো বলতে পারিস না যে ওটা খারাপ, তোকে তো ডক্টর ইগো তো বুস্ট করতেই হবে, স্যার ওটা খুব ভালো। কিন্তু স্যার একটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাবো, আপনি যখন 100% থেকে আপনি যখন স্টেপ ডাউন করছেন, আপনি যে ব্র্যান্ডটা ইউজ করছেন তার ভায়াবিলিটি 70%, ঠিক আছে। কিন্তু স্যার আমার কাছে যে ব্র্যান্ডটা রয়েছে তার ভায়াবিলিটি কিন্তু 90%।
স্যার চয়েস ইজ ইয়ার্স। আপনি যখন আইভি থেকে যখন ওরালে স্টেপ ডাউন করবেন, আপনি 100% ভায়াবিলিটি থেকে আপনি কোনটাকে প্রেফার করবেন স্যার? 90% স্টেপ ডাউন করা নাকি স্যার 70% স্টেপ ডাউন করা? ডক্টর কি বলবে? অবভিয়াসলি 90%। স্যার এখানেই কিন্তু আমাদের ব্র্যান্ডটা এগিয়ে। স্যার আমার ব্র্যান্ড অমুক অমুক জায়গায় অ্যাভেলেবল আছে, স্যার সিনসিয়ারলি রিকোয়েস্ট ফর মাই ব্র্যান্ড। বোঝাতে পারলাম? মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কেন এই বায়োঅ্যাভেলেবিলিটি কনসেপ্টটা জানানো দরকার? আমি মেকিং মাইসেলফ ক্লিয়ার অর নট? বোঝাতে পারছি? আচ্ছা, বল কিছু বলছিস, বল আমাকে জিজ্ঞেস কর। The percentage of drug that reach in the blood after administration is called bioavailability. তাই তো? আবার তুই মুখস্থের দিকে কেন যাচ্ছিস? আমি লিখে দেবো, তোদের সব লিখে দেবো। We are running short of time, যার জন্য আগে কনসেপ্টটা বুঝে নে, তারপরে তো আমরা একসাথে বসছি, লিখে দেবো। কত পার্সেন্টেজ অফ ড্রাগ রক্তে পৌঁছাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করার পরে? The percentage of drug that reach the systemic circulation after getting absorbed. কিন্তু আইভির ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাবজর্পশনের গল্প নেই, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি তার 100%। কিন্তু অ্যাপার্ট ফ্রম আইভি আমরা যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি, তার বায়োঅ্যাভেলেবিলিটি কখনোই 100% হবে না। যার অ্যাবজর্পশন যত ভালো হবে তার বায়োঅ্যাভেলেবিলিটি তত ভালো হবে, তাই তো? যার অ্যাবজর্পশন কম তার বায়োঅ্যাভেলেবিলিটি কম। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা বলছিলাম আমরা, যে ওষুধের সবসময় কি পুরোটাই কি বেনিফিশিয়াল এফেক্ট? না। আজকে অ্যামক্সিসিলিন আমি নিলাম ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য। অ্যামক্সিসিলিন কোন ধরনের ওষুধ? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এটা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে দেয়, ঠিক আছে? কিভাবে কিল করে আমরা পরে ডিটেলসে পড়বো, ঠিক আছে? ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপরে তার কি প্রভাব আমরা পরে পড়বো। এবার যখন আমি অ্যামক্সিসিলিন নিলাম, ব্যাকটেরিয়াগুলোকে তো কিল করে দিলে বুঝলাম আমি সুস্থ হয়ে গেলাম, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমি মুক্তি পেলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই অ্যামক্সিসিলিন নিলে অনেক সময় পেট ছেড়ে দেয়। সেটা কি আমি চেয়েছিলাম? সেটা তো চাইনি। সেটা হচ্ছে আনডিজায়ারেবল এফেক্ট। বোঝাতে পারলাম? সেটা হচ্ছে আনডিজায়ারেবল এফেক্ট। তার মানে ওষুধের যে পুরোটাই বেনিফিশিয়াল এফেক্ট তা না, কিছুটা আনডিজায়ারেবল এফেক্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমি চোট লেগেছে, আমার চোট লেগেছে, আমি পড়ে গেছি, ব্যথা পেয়েছি, আমি ব্যথার ওষুধ নিলাম, NSAID নিলাম, আমার ব্যথাটা কমলো, আমার ইনফ্লামেশন কন্ট্রোল হলো, আমার প্রদাহ কন্ট্রোল হলো, এটা তার বেনিফিশিয়াল এফেক্ট। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যথার ওষুধ নিয়ে একটা জিআই আপসেট হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট হয়, এবং বেশি দিন তো একটানা নেওয়া উচিতই না। তাহলে আলসারের চান্সেস থাকে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কার্ডিওভাস্কুলার প্রবলেম দেখা দিতে পারে। আমরা যখন NSAID মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো তখন এগুলো ডিটেলসে শিখবো। তার মানে আমি তো চাইনি আমার গ্যাস্ট্রিক আপসেট হোক, আমি চাইছি আমার প্রদাহটা কন্ট্রোল হোক, আমার ইনফ্লামেশন কন্ট্রোল হোক। সেটা করছে, সেটা হচ্ছে ওষুধটার বেনিফিশিয়াল এফেক্ট। কিন্তু আনডিজায়ারেবল এফেক্ট কি দেখা দিল? আমার জিআই আপসেট হলো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট হলো। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে সবসময় যে সাইডে যে এফেক্টটা দেখা দিচ্ছে, সেটা কি সবসময় খারাপ এফেক্ট? না। সবসময় যে সেটা খারাপ এফেক্ট হবে সব ওষুধের ক্ষেত্রে তা কিন্তু না। ধর বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেসিয়া একটা ওষুধ ব্যবহার হয়, BPH। BPH নাম শুনেছিস? বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেসিয়া। বুঝিয়ে দিচ্ছি। বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেসিয়া। বিনাইন, বিনাইন মানে হচ্ছে নন ক্যান্সারাস, ক্যান্সার না, ম্যালিগন্যান্ট না, বিনাইন। বিনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেসিয়া। আমাদের প্রস্টেট গ্ল্যান্ড থাকে আমরা জানি, ধর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? এটা আমি একটা পুরুষের ইউরিনারি ব্লাডার রাখলাম, আর এটা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা মানে যেখান দিয়ে ইউরিনটা বেরিয়ে যায়, তাই তো? এরকম জায়গায় একটা গ্ল্যান্ড থাকে, এটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড। এটাকে কি বলা হয়? প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের অনেক কাজ আছে, ঠিক আছে? সেগুলো আমি আমরা পরে আলোচনা করব। প্রস্টেট গ্ল্যান্ড প্রয়োজন। এই প্রস্টেট গ্ল্যান্ডটা কেমন হয় চিন্তা কর। ধর একটা আপেল চিন্তা কর, আর ইউরেথ্রাটাকে একটা স্ট্র চিন্তা কর। তুই আপেলটার মধ্যে ফুটো করে স্ট্রটাকে ঢুকিয়ে দিয়েছিস, তাহলে জিনিসটা কেমন হলো? এরকম করে ধরে রেখেছে না, তাই তো? এরকম মতো প্রস্টেট গ্ল্যান্ডটা হয়। এবার একজন যে হেলদি পার্সন, তার এখান দিয়ে ইউরিন ঠিকঠাক ভাবে ফ্লো হবে, তাই তো?
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ এজ কি হয়ে যায়, এই প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয়, অনেকেরই দেখা দিতে পারে। কি হয়, এখানে যে নাম্বার অফ সেলস রয়েছে এই নাম্বার অফ সেলস বেড়ে যায়, আর যখন নাম্বার অফ সেলস বেড়ে যাবে তাহলে কি হবে, প্রস্টেটটা বড় হবে তো, বড় হবে তো। ধর একটা জায়গার মধ্যে, ধর একটা কৌটোর মধ্যে 10টা বল ঢোকানো আছে, ঠিক আছে, কৌটোটা ফ্লেক্সিবল স্ট্রেচেবল, একটা কৌটোর মধ্যে বা একটা ধর রবারের ব্যাগের মধ্যে 10টা বল ঢোকানো রয়েছে। এবার তুমি ওর মধ্যে যদি 50টা বল ঢোকাস তাহলে কি হবে, ব্যাগটা স্ট্রেচ করবে, তাই তো। তাহলে এখানে প্রস্টেটে যতগুলো সেল রয়েছে এর যদি নাম্বার অফ সেলস বাড়তে থাকে তাহলে কি হবে, প্রস্টেটটা বড় হবে এবং সে ভেতর দিকে চাপ দেবে, তাই তো। তাহলে এই যে ইউরেথ্রা, যেটা ইউরেথ্রাটা কি হয়ে যাবে, এরকম চিপসে যাবে ভেতর দিকে, বুঝতে পারছি। তাহলে ইউরিন পাস করার জায়গাটা কি হয়ে গেল, এফেক্টেড হলো। তাহলে কি ভালোভাবে সে ইউরিনেট করতে পারবে, পারবে? ধর আজকে তোদের মধ্যে যদি অল্প বয়সী ছেলে থাকে, সে যখন দেওয়ালের ধারে গিয়ে ইউরিন করছে, সে কি করে করছে, এরকম করে দেওয়ালে লাফ সাইন আঁকছে ইউরিন দিয়ে, কেন, কারণ ওটা অনেক দূরে যাচ্ছে, তাই তো, এরকম করে গিয়ে পড়ছে, এরকম করে পড়ছে, এই দেওয়ালের মধ্যে লাফ সাইন আঁকছে। কিন্তু যে ধর একটা বয়স্ক মানুষ, সে যখন সেই দেওয়ালের ধারে গিয়ে ইউরিন করবে, সে দেওয়াল অব্দি তো ছেড়ে দেয়, সে ড্রেন অব্দিও তার ইউরিন পৌঁছাবে না, তার পায়ের কাছে ইউরিনটা পড়বে। যার জন্য কিন্তু বয়স্ক লোকেরা যখন ইউরিন করে এরকম করে একটু দেওয়ালটাকে ধরে করে, এরকম করে করে, কেন, যাতে তার পায়ের ইউরিনটা না পড়ে। কেন ইউরিনটা ঠিক করে তার আসছে না, কারণ তার বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া আছে। বোঝাতে পারলাম? বিনাইন মানে নন ক্যান্সারাস, হাইপারপ্লেসিয়া মানে কি, নাম্বার অফ সেলস ইনক্রিজ করছে। এবার ক্যান্সারে হাইপারপ্লেসিয়া, হাইপারপ্লেসিয়া মানে কি, নাম্বার অফ সেলস ইনক্রিজ করছে। এবার আমরা যদি ক্যান্সারের নাম্বার অফ সেলস ইনক্রিজ করে, কিন্তু এটা কিন্তু ক্যান্সার না, সেই জন্য বিনাইন কথাটা লিখেছে। বিনাইন মানে নন ক্যান্সারাস, বোঝাতে পারলাম? তাহলে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়ার একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, আরো অনেক সিমটমস আছে, আমি অত ডিটেলসে গেলাম না, খালি আমি বোঝাতে চাইছি এইটা, এই বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া একটা ওষুধ ব্যবহার করে যেটাকে বলে ফিনাস্টেরাইড, তাহলে এই ফিনাস্টেরাইড কোথায় ব্যবহার করা হয়, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। কিন্তু দেখা গেছে এই ফিনাস্টেরাইডকে যদি কম ডোজে ব্যবহার করা হয় তখন অনেকের চুল গজাতে লাগে। ধর একজন টেকো মানুষ, তার যদি মাথায় 2-4টে ধানদুব্য গজায়, তার প্রস্টেটের প্রবলেম আছে বুঝলাম, তার জন্য ফিনাস্টেরাইড দেওয়া হচ্ছে, কিন্তু এই ফিনাস্টেরাইডের প্রভাবে তার যদি 2-4টে ধানদুব্য তার চুলে গজায়, তাহলে কি সেটা তার জন্য খারাপ না? তার মানে সাইড এফেক্ট মানেই যে খারাপ তা কিন্তু না, সাইড এফেক্ট খারাপ হতেও পারে, নাও হতে পারে, বোঝাতে পারছি। এক্ষেত্রে সাইড এফেক্টটা খারাপ না, তার এটা কাজে লাগছে। আরেকটা উদাহরণ, মিনক্সিডিল অ্যাকচুয়ালি হাইপারটেনশনের ওষুধ, ঠিক আছে, হাই ব্লাড প্রেশারের ওষুধ, কিন্তু দেখবি মিনক্সিডিল কিন্তু সেখানে ব্যবহার করা হয় না, কারণ হাইপারটেনশন অনেক ভালো ভালো ওষুধ আছে। মিনক্সিডিল কোথায় লাগানো হয়, চুলে লাগানো হয়। কেন, কারণ মিনক্সিডিল লাগালে চুল গজায়। তাহলে আমি যদি কারোকে মিনক্সিডিল আর ফিনাস্টেরাইড দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে তার যদি 2-4টে ধানদুব্য গজায় মাথায়, তার ভালো লাগবে কি খারাপ লাগবে, ভালো লাগবে। তাহলে এই যে আমি বললাম মিনক্সিডিল, তার সাইড এফেক্ট তো ওটা চুল গজানোটা, সাইডের এফেক্ট। এই যে ফিনাস্টেরাইড, তার সাইডের এফেক্ট চুল গজানো, তার মানে সাইড এফেক্ট মানেই যে সেটা খারাপ তা কিন্তু না। Am I making myself clear? বোঝাতে পারলাম? So let us take a break, তারপর আবার আমরা শুরু করছি। কারণ কোনো কোয়েরি আছে এই অবধি? পরিষ্কার তো? মুখস্থ করার কোনো ব্যাপার আছে এখানে, না গল্পের ছলে হয়ে গেল? I want an honest feedback. চলো let us take a break, তারপর আবার আমরা আসছি 5 মিনিট বাদে।